সো ফ্রেন্ডস, 1.1.5 যে সমস্ত প্রশ্ন আমি দিয়েছিলাম, তো তার মধ্যে একটা এক্সট্রা কোশ্চেন আমি আজকে ভিডিও দিয়ে রাখছি। জাস্ট একটা প্রশ্নই তোমরা পড়ে রাখবে। বাকি ওখানে যে চারটা প্রশ্ন আছে, আমার যারা পিডিএফ নিয়েছিলে ওই চারটে প্রশ্নের ভিতরেই যদি 24 সালে একটা এসেছিলো, তো ওগুলোকে স্কিপ করে এই প্রশ্নটা তোমরা যদি অ্যাড করতে পারো, এই চারটের ভিতরে তোমরা একটা কিন্তু 100% কমন পাবে। এবং আর একটা কথা বলে রাখি, প্রশ্ন যেরকমই আসে না কেন তোমরা কিন্তু সেগুলো একটু সাজিয়ে গুছিয়ে বানিয়ে লিখে আসবে। তোমাদের একটা কথা বারবার বলে রাখছি যে তোমরা কিন্তু খাতা ফাঁকা রাখবে না, যে প্রশ্ন পারো না কেন তোমরা লিখে আসবে। যদি কোনো প্রশ্ন না জানা থাকে সেটা কিন্তু লিখে আসবে, এবং সেটা যতটা পারবে বানিয়ে লিখে আসবে, ভালো একটা মার্কস তোমরা কিন্তু পাবে। চলো 1.1.5 একটা কোশ্চেন যেটা আলোচনা করছি, ভিডিওটা পুরোটা দেখবে, প্রয়োজনে দুবার দেখবে, এই ভিডিও থেকে তোমাদের পুরো পড়া হয়ে যাবে। তো শিক্ষা বিজ্ঞানকে একটি আন্তর্বিষয়ক জ্ঞান চর্চার ক্ষেত্র হিসেবে বিবেচনা করার যৌক্তিকতা বিচার করুন। অর্থাৎ শিক্ষা বিজ্ঞানকে একটা আন্তর্বিষয়ক জ্ঞান চর্চা, এটার মানে বুঝতে হবে যে এই শিক্ষা বিজ্ঞানের ভিতরে কিন্তু দর্শন, মনোবিজ্ঞান, সমাজনীতি মানে বিভিন্ন শাখার কী একটা মানে সমস্ত কিছু সমৃদ্ধ রয়েছে, যুক্ত রয়েছে, এই কারণে কিন্তু এটা বলা হয়। তো চলো 10 মার্কের প্রশ্ন পুরোটা দেওয়া আছে, তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখো। আর যারা 1.1.4, 1.1.5 এবং ইপিসির পিডিএফ নিতে চাও তোমরা কিন্তু 97 75 35 74 65 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। চলো, আধুনিক শিক্ষায় মানে শিক্ষা চিন্তায় শিক্ষাবিজ্ঞান বা এডুকেশন কোনো একক বা বিচ্ছিন্ন বিষয় নয়। এটি কেবল একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না থেকে জ্ঞানের বিভিন্ন শাখার, যেমন দর্শন, মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থনীতি ইত্যাদি নীতি, তথ্যের কী আছে, তথ্য তত্ত্বের সহায়তায় সমৃদ্ধ হয়েছে। কোনো একটি বিষয় যখন একাধিক বিষয়ের ধারণা ও পদ্ধতিকে কাজে লাগিয়ে কী হয়, মানব জীবনের বিকাশ ও সমস্যার সমাধান করে, তখন তাই কী বলা হয়, আন্তর্বিষয়ক ক্ষেত্র বা ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড বলা হয়। শিক্ষাবিজ্ঞান ঠিক এই কাজটি করে, তাই এটি কি হচ্ছে একটি আন্তর্বিষয়ক জ্ঞান চর্চার ক্ষেত্র বলা সম্পূর্ণ যৌক্তিক। দেখবে এই প্রশ্নের উত্তর কিন্তু তোমরা আহেলি বা রিতা পাবলিকেশনের উত্তর কিন্তু পড়ে বুঝতে পারবে না, অনেকটা সময় লাগবে। তো খুব সহজ করে দেওয়া আছে, তাই ভিডিওটা অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলে সাবস্ক্রাইব করো, পরবর্তী অনেক ভিডিও তোমরা পেয়ে যাবে। চলো, জ্ঞান চর্চা, আন্তর্বিষয়ক জ্ঞান চর্চা বলতে কি বোঝায়? সহজ ভাষায় আন্তর্বিষয়ক জ্ঞান চর্চা হলো এমন এক পদ্ধতি যেখানে কোনো জটিল বিষয় বা সমস্যার পূর্ণাঙ্গ সমাধানের জন্য জ্ঞান চর্চার বিভিন্ন শাখা থেকে তত্ত্ব, নীতি ও কৌশল একত্র করে প্রয়োগ করা হয়। শিক্ষাবিজ্ঞান কোনো একটি আলাদা বিষয় থেকে একা কাজ করতে পারে না, বরং মানুষের সর্বাঙ্গীন বিকাশের জন্য এটি সমাজ, মন, রাজনীতি ও অর্থনীতির মতো বিষয়গুলোর উপর নির্ভর করে। শিক্ষা কীভাবে একটি বিষয়ক ক্ষেত্রে বিভিন্ন বিষয়ের সঙ্গে যুক্ত, তার উদাহরণ কয়েকটা পরপর দিয়ে রাখছি, এগুলো তোমরা পয়েন্ট আকারে মনে রাখবে এবং লিখে আসবে। আর একটা কথা বলে রাখি, যে সমস্ত পিডিএফগুলো আমি দিয়েছি দেখবো ওই প্রশ্ন পিডিএফের উত্তর কিন্তু ছোটো ছোটো করে লেখা আছে। তোমাদেরকে বারবার বলছি, ওই পিডিএফের যে পয়েন্টগুলো শুধুমাত্র সেইগুলো মনে রাখো, আর যেটুকু লেখা আছে সেটুকু মনে রাখো, বাকি তোমরা ইনফরমেশনের ভিতরে ঢুকিয়ে দেবে। যতটুকু পারো বানিয়ে লিখে আসবে, লেখাকে একটু বড় করবে, ভালো মার্কস পাবে। চলো, প্রথম পয়েন্ট হচ্ছে শিক্ষা বিজ্ঞান ও দর্শন সম্পর্ক। দর্শন হলো শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণের পথপ্রদর্শক। জীবন ও জগতের মূল সত্য কী, শিক্ষার মাধ্যমে শিশুর মধ্যে কী মূল্যবোধ গড়ে তোলা দরকার, তা দর্শন ঠিক করে দেয়। সহজ উদাহরণ, যেমন জন ডিউয়ের কী হচ্ছে যে প্রয়োগবাদের দর্শন, যেটা হচ্ছে প্রোগ্রেসিভিজম যেটা রয়েছে, সেই দর্শনের উপর ভিত্তি করেই আধুনিক কর্মকেন্দ্রিক শিক্ষা বা প্রজেক্ট মেথড উদ্ভাবন হয়েছে। তো এটা হচ্ছে শিক্ষা বিজ্ঞান ও দর্শন। আর কি আছে, শিক্ষা বিজ্ঞান ও মনোবিজ্ঞান। মনোবিজ্ঞানের সঙ্গে শিক্ষা বিজ্ঞানের কী সম্পর্ক? মনোবিজ্ঞান শেখায় কীভাবে শিশু কীভাবে শেখে, শিশুর বয়স, বৃদ্ধি, বুদ্ধিমত্তা, মানসিক বিকাশ, ব্যক্তিত্ব ও শিখন পদ্ধতির কৌশল তৈরি করতে শিক্ষা পদ্ধতি সম্পূর্ণরূপে মনোবিজ্ঞানের উপর নির্ভরশীল। আর সহজ উদাহরণ কি, জ্যাপিয়াজের জ্ঞানমূলক বিকাশ তত্ত্ব বা প্যাভলভের অনুবর্তন তত্ত্ব ব্যবহার করে শিক্ষকরা কী করেছে, যে শ্রেণীকক্ষে শিশুদের উপযোগী শিক্ষণ পদ্ধতি তৈরি করেছে। কিন্তু দেখুন, মনোবিজ্ঞানের সঙ্গে কিন্তু এখানে শিক্ষাবিজ্ঞানের সম্পর্ক রয়েছে। নেক্সট আছে হচ্ছে শিক্ষাবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান। মানুষ সামাজিক জীব, সমাজের নিয়মকানুন, সংস্কৃতি, মূল্যবোধ ও রূপান্তরের সাথে শিক্ষাকে খাপ খাইয়ে নিতে হয়। সমাজ কীভাবে শিক্ষাকে প্রভাবিত করে এবং শিক্ষা কীভাবে সমাজে পরিবর্তন আনে, তা সমাজবিজ্ঞান ও শিক্ষার যৌথ আলোচনার বিষয়। সহজ উদাহরণ, সমাজে নারী শিক্ষা বিস্তার বা নিরক্ষরতা দূরীকরণে কীভাবে সামাজিক বৈষম্য কমানো যায়, তা
শিক্ষাশাস্ত্র সমাজবিজ্ঞানের সাহায্যে সমাধান করে। তারপর চলে আসছে আমরা 4 নম্বর পয়েন্ট, যে শিক্ষা বিজ্ঞান এবং অর্থনীতি। বর্তমান যুগে শিক্ষাকে মানব সম্পদের উন্নয়ন উন্নয়নের অন্যতম সেরা বিনিয়োগ হিসেবে ধরা হয়। শিক্ষার পেছনে বাজেট বরাদ্দ, শিক্ষা ব্যবস্থার সঠিক পরিকল্পনা ও দেশের অর্থনৈতিক উন্নয়নের সম্পর্ক শিক্ষাশাস্ত্রের সাথে অর্থনীতির মেলবন্ধন ঘটিয়েছে। উদাহরণ কেমন? শিক্ষার অধিকার আইন বাস্তবায়ন বা প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করার মতো অর্থনৈতিক বাজেট ও নীতি পরিকল্পনা শিক্ষা অর্থনীতির অন্যতম উদাহরণ। এই একের পর সঙ্গে কিন্তু এটা সম্পর্কিত। তারপরে চলে আসছে শিক্ষা বিজ্ঞান ও ইতিহাস। সম্পর্ক কেমন? অতীত শিক্ষা ব্যবস্থার ভালো মন্দ দিক বিশ্লেষণ করে বর্তমানে শিক্ষানীতি তৈরি করা হয়। ইতিহাস থেকে প্রাপ্ত অভিজ্ঞতায় ও ভবিষ্যৎ শিক্ষার দিক নির্দেশক হিসেবে কাজ করে। সহজ উদাহরণ কি? প্রাচীন ভারতে শিলা বা নালন্দা বিশ্ববিদ্যালয়ে আবাসিক শিক্ষা পদ্ধতি এবং মেকলে মিনিটের প্রভাব জানা যায় ইতিহাসের মাধ্যমেই, যা আধুনিক শিক্ষা ব্যবস্থার বিবর্তনে কি হয়? সাহায্য করে। আর কি আছে? শিক্ষা বিজ্ঞান এবং রাজনীতি বা রাষ্ট্রবিজ্ঞান। একটি দেশের শাসন ব্যবস্থা ও রাজনৈতিক আদর্শ শিক্ষার জাতীয় কারিকুলাম ও শিক্ষানীতি নির্ধারণ সরাসরি ভূমিকা রাখে। উদাহরণ কি? ভারতের জাতীয় শিক্ষানীতি 2020 যেটা আছে অর্থাৎ 2020 NEP 2020 প্রণয়ন করা এবং গণতান্ত্রিক দেশে নাগরিকদের ভোটাধিকার সম্পর্কে সচেতন করতে পাঠ্যক্রমে নাগরিক বিজ্ঞান যুক্ত করা শিক্ষা বিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের যৌথ প্রয়াস। আন্তর্বিষয়ক হিসেবে শিক্ষা বিজ্ঞানের গুরুত্ব কী কী গুরুত্ব রয়েছে? পূর্ণাঙ্গ বিকাশ। আন্তর্বিষয়ক কাঠামোর কারণে শিক্ষা কেবল তথ্য মুখস্থ করায় না, বরং শিশুর শারীরিক, মানসিক, সামাজিক ও নৈতিক বিকাশ ঘটায়। বাস্তব জীবনের সমাধান। জটিল সামাজিক ও মানসিক সমস্যার মুখোমুখি হলে কেবল একটি বিষয় দিয়ে সমাধান নয়, বিভিন্ন শাখার সংমিশ্রণ সমস্যা দ্রুত সমাধান দেয়। আধুনিক প্রযুক্তির প্রয়োগ। বর্তমান তথ্য প্রযুক্তি ও কম্পিউটার শিক্ষায় বিজ্ঞান শিক্ষার সাথে যুক্ত হয়ে লার্নিং বা স্মার্ট ক্লাসরুমের মতো ধারণা জন্ম দিয়েছে। সেগুলো কিন্তু সবই শিক্ষার সঙ্গে জড়িত এবং আন্তঃবিষয়ক বলা এই কারণে। এবং উপসংহারে কী লিখতে পারো তোমরা? সেটা হচ্ছে উপরোক্ত আলোচনার ভিত্তিতে বলা যায় শিক্ষা বিজ্ঞান কোনো একটি নির্দিষ্ট বা স্বয়ংসম্পূর্ণ বদ্ধ ঘর না। এটি একটি গতিশীল শাখা যা দর্শন, মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থনীতি ও প্রযুক্তির মতো একাধিক বিষয়ের অংশগুলোকে গ্রহণ করে সমৃদ্ধ হয়েছে। বিভিন্ন বিষয়ের সঙ্গে কিন্তু এটা বিভিন্ন বিষয়ের যে বিষয়গুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু এই শিক্ষাবিজ্ঞান নিয়েছে এবং সে নিজে সমৃদ্ধ হয়েছে। এটা হচ্ছে মূল ভাব এই প্রশ্নের উত্তরের। মানব জীবনের বহুমুখী বিকাশের জন্য এই শাখাগুলোর সমন্বিত রূপ অপরিহার্য। অতএব শিক্ষাবিজ্ঞানকে একটি আন্তর্বিষয়ক জ্ঞান চর্চার ক্ষেত্র বা ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড অফ স্টাডি হিসেবে গণ্য করা শতভাগ যুক্তিযুক্ত এবং প্রাসঙ্গিক। কেন যুক্তিযুক্ত বা যৌক্তিকতা যেহেতু বলেছিল তাই এভাবে উত্তরটা তোমরা লিখে নেবে। তো আরেকবার বলে দিচ্ছি, যারা পিডিএফ নিতে চাও 1.1.4, 1.1.5 এবং EPC 1-এর যে পরীক্ষা 3টেই রয়েছে, তো অবশ্যই অতি দ্রুত তোমরা কন্ট্যাক্ট করো। 3টে পিডিএফ মাত্র 30 টাকা, অর্থাৎ পার পিস 10 টাকা করে। তোমরা নিয়ে জাস্ট পড়ে নাও, ওইগুলোই পরীক্ষায় পড়বে, ওইগুলোই কমন পাবে এবং ওর বাইরে কিছু পড়বে না। তোমরা মনে রাখবে এবং বিশ্বাস রাখবে যে এইগুলো পড়লেই ভালো একটা আমি মার্কস পাবো, অর্থাৎ তোমাদের সমস্ত প্রশ্ন করে আসতে পারবে। তো এক্সট্রা যে প্রশ্ন 1.1.5-এর আমি দিলাম, এটাও চ্যানেল আপলোড করে দিলাম। তাই বলবো চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে তোমরা পরপর দেখো, 2 বা 3 বার প্রয়োজনে দেখো এবং পরীক্ষাতে যাও। তারপর পরীক্ষার পর তোমরা বিচার করবে যে সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা ওখানে করে আসতে পারবে। কনসেপ্ট দিয়ে লিখবে, কোনো প্রশ্ন উত্তর বাদ দেবে না, বারবার বলছি। পয়েন্ট উল্লেখ করে নিজের মতো করে লিখবে এবং যতটুকু লেখার প্রয়োজন বড় করে চাইলে পারলে লিখে আসবে, পাতা পূরণ করে আসবে এবং তোমরা ভালো নাম্বার পাবে। এবং একটা কথা বলে রাখি তোমাদেরকে এই ভিডিওতে, যে ধরো একটা তুমি 5 মার্কের প্রশ্ন লিখবে, কিন্তু তোমার এখন একটা 10 মার্কের প্রশ্ন লিখতে বাকি আছে, টাইম অল্প আছে। তুমি কিন্তু কখনো ভাববে না যে আমি 5 মার্কের উত্তরটা লিখবো এবং 10 মার্কের উত্তরটা লিখবো না, যেহেতু টাইম নেই। তাই তুমি কি করবে? 5 মার্কের উত্তর যতটুকু পারবে লিখবে এবং 10 মার্কের ওই টাইমের ভিতরে 10 মার্কের উত্তরের ভিতরে কিন্তু হাত দেবে, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নকে কিন্তু ছুবে, না হলে নাম্বার পাবে না। ওই প্রশ্নটা যতটুকু লিখবে দেখবে তাহলে একটা ভালো মার্কস আসবে। সেইভাবেই তোমরা বিএডের যে এক্সামগুলো 3টে রয়েছে অবশ্যই দিয়ে আসো। আর যে কোনো ইনফরমেটিভ ভিডিও আমি কিন্তু বিএডের বা অন্যান্য যেগুলো দরকার তোমাদের অবশ্যই চ্যানেল আপলোড করবো। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।